আসসালামু আলাইকুম। আমরা একটা সিরিজ কন্টিনিউ করতেছিলাম যে অ্যাডমিশনের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ফিজিক্স, ম্যাথ বিশেষ করে এই ২ টা চ্যাপ্টার যেহেতু আমি পড়াই, তো ফিজিক্স, ম্যাথের আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের রিভিশন কমপ্লিট করাবো। রিভিশন মানে অল্প সময়ের মধ্যে তুমি ফুল চ্যাপ্টারের একটা ভালো আইডিয়া পেয়ে যাবা। কিভাবে একটা চ্যাপ্টারকে ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে হয় অল্প সময়ের মধ্যে, এইটা আমরা দেখাবো। চলো আমরা দেরি না করে শুরু করে দেই। আমাদের এইবারের ফিজিক্সের মধ্যে আছে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা। আমি চেষ্টা করতেছি যে সবচেয়ে কঠিন এবং সহজ মিশ্রিত করে চ্যাপ্টারগুলোকে রাখার জন্য, যাতে তোমাদের জন্য ব্যালেন্স হয়। তো আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে একদম টপ সকল ধরনের এমসিকিউগুলো কমপ্লিট করাবো। যা করাবো, যেগুলা করাবো, এগুলাই ভার্সিটি অ্যাডমিশনে আসবে। এর বাইরে কিচ্ছু আসবে না এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন কয়টা হয়? বিশ্ববিদ্যালয়গুলোতে একটা হয়, সর্বোচ্চ গেলে 2টা, এর বেশি প্রশ্ন হয় না বললেই চলে। কারণ কি, এই চ্যাপ্টারগুলো থেকে আগে একটা টাইমে যখন 2015-16 সালের আগে অনেক প্রশ্ন হইতো, কারণ এই চ্যাপ্টারগুলো ম্যাক্সিমাম ম্যাথে ক্যালকুলেটর ইউজ করা লাগে, বড় বড় ম্যাথ। এগুলো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই চ্যাপ্টারটা খুবই পপুলার, কিন্তু ভার্সিটির জন্য একটা বেশি কোশ্চেন আসে না। চলো আমাদের প্রথম প্রশ্ন কি বলতেছে, কোন তাপমাত্রায় বলতেছে সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করে। এটা অনেক জায়গায় আসছে, দেখো ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, রাজশাহী, মানে অনেক বড় একটা ইয়া হয়ে গেছে। তো এটা কত হবে একটু খেয়াল করে দেখো, এটা কিভাবে করবা। দেখো আমরা কি জানি, আমরা তো সূত্র জানি C/5 F-32/9, আর কি জানি K-273/5। এটা হলো কি, আমরা জানি যে আমাদের যখন কি বলতো ভাইয়া সেলসিয়াস, ফারেনহাইট এবং কিসে থাকবে বলতো ভাইয়া কেলভিন স্কেলে থাকবে, তখন আমরা এইভাবে প্রকাশ করি, তাই কিনা? হ্যাঁ, এটাই। তো এখন বলছে কি, সেলসিয়াস এবং ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা। একই সংখ্যা এই কথা দ্বারা মানে কি, সেলসিয়াস, ফারেনহাইট এই দুইটা কি হবে, একই সংখ্যা এক্স দিয়ে প্রকাশ করলাম। তাহলে এটা কি হবে, x/5 মাইনাস এক্স মাইনাস 32/9। যেহেতু সেলসিয়াস আর ফারেনহাইটের কথা বলছে, যদি সেলসিয়াস আর কেলভিন বলতো এই সূত্র ইউজ করতাম, ফারেনহাইট কেলভিন বললে এটা ইউজ করতাম। তাহলে এটা থেকে করলে কি আসবে বলতো ভাইয়া, 9x = 5x মাইনাস কত আসে, মাইনাস 160। তাহলে আসতেছে কত, 4x = মাইনাস 160, আর x = কত, মাইনাস 40 ডিগ্রি। মাইনাস 40 ডিগ্রি, এই যে x = মাইনাস 40 ডিগ্রি, অ্যান্সার কত, মাইনাস 40 ডিগ্রি। এরপরের প্রশ্নটা আসো, বলতেছে যে তার মানে কি, এইটা সবসময় অ্যান্সারটা একটু মুখস্থ রাখবা। সবসময় এই অ্যান্সারটুকু কি রাখবা বলতো, মুখস্থ রাখবা। কেন মুখস্থ রাখবা? কারণ মনে রাখবা যে সেলসিয়াস এবং ফারেনহাইট একই স্কেল কখন প্রদর্শন করে, মাইনাস 40 ডিগ্রিতে সবসময় পরীক্ষা আসে। এটা বিশেষ করে মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং ভার্সিটিগুলো তো দেখছোই কতবার আসছে। ওকে ওকে, এবার আসো দেখো সেকেন্ড প্রশ্নটা কি বলছে, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইটের সমান। সূত্র কি বললাম, C/5 F-32/9। যেহেতু তোমাকে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক মানে 15/5 আর ইকুয়াল টু কত থাকতেছে, F-32/9। তাহলে এখানে আসতেছে 3, আর এখানে আসতেছে 3, আর এখানে আসতেছে কত বলো তো ভাইয়া, দেখো F-32/9। তাহলে এখানে আসতেছে 3 × 27, মানে F-32 ইকুয়াল টু হচ্ছে কত, 27। আর যদি 32 যোগ করো তাহলে F = হচ্ছে 59 ডিগ্রি ফারেনহাইট। তার মানে কি, 59 ডিগ্রি ফারেনহাইট হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার বলতেছে কি, দেখো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, যখন ত্রুটিপূর্ণ থার্মোমিটার থাকবে তখন সূত্রটা দাঁড়ায় থিটার মাইনাস তোমার কি হবে বলো তো ভাইয়া, বরফ বিন্দু। থিটার মাইনাস বরফ বিন্দু ডিভাইডেড বাই বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু। এখন এই বিষয়টা একটু একটু সুন্দর করে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই স্লাইডটায় আসো, দেখো থিটার মাইনাস বরফ বিন্দু, বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু। এটা মানে কি, ধরো সেলসিয়াসের ক্ষেত্রে হয় বরফ বিন্দু হলো কত থাকে, 0-তে, আর তারপরে হলো তোমার হলো যে ইয়া বিন্দু থাকে কোথায়, ফারেনহাইটে বরফ বিন্দু থাকে 32-এ, আর ইয়াতে ক্যালভিন স্কেলে থাকে 273-এ। আর মনে রাখবা বাষ্পবিন্দু তোমার হলো যে এইখানের মধ্যে থাকে কত, সেলসিয়াসের ক্ষেত্রে 100-তে, ফারেনহাইটে 212-তে, এটা 373-এ। তো শিখেছি কি, থিটার মাইনাস বরফ বিন্দু, বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু, আর এখানে C-0, 100-0, জাস্ট এইভাবে বসাইলাম। F-32 ফারেনহাইট স্কেলে। মনে রাখবা এটা কি, এটা হলো এই যে এটাই হলো কি, CFK। এই যে এইখানে হলো থিটারটার পরিবর্তে CFK বসতেছে। F-32/212 - 32, K-273/373 - 273। এটা মনে রেখে তুমি এখান থেকে এই জিনিসটা করতে পারবা। থিটার মাইনাস বরফ বিন্দু, বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু সমান কি পাচ্ছ, C/100, F-32/180, আর K-273/100। এটা আমরা কি করব, যেই কোনো ধরনের স্কেলে, একটা স্কেল থেকে আরেকটা স্কেলে যাওয়ার ক্ষেত্রে এই টেকনিকটা অ্যাপ্লাই করব। আরেকটা জিনিস একটু মনে রাখবা এখান থেকে, তাপমাত্রার পার্থক্য বললে মনে রাখবা del C/5 = del F/9 = del K/5। পার্থক্যের ক্ষেত্রে কি বলতো ভাইয়া, F-32, K-273 এগুলো লাগবে না। বুদ্ধিমানরা কি করে, del C/5 = del F/9 del K/5। পরীক্ষা আসে মাঝে মাঝে। চলো আমরা দেখবো এখন এগুলো।
ওকে ওকে ওকে, তাহলে আসো এখানে মধ্যে বলতেছে কি, তোমাকে বলছে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দু দেওয়া আছে। দেখো বরফ বিন্দুটা কত দেওয়া আছে দেখো তো, এই যে 5 ডিগ্রি সেলসিয়াস, এবং স্টিম বিন্দু দেখো, স্টিম বিন্দু মানে বাষ্প বিন্দু কত দেওয়া আছে 99 ডিগ্রি সেলসিয়াস। বলছে এই থার্মোমিটারটা 52 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে, তার মানে থিটার মানটা কত দেওয়া আছে 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বলছে প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত, ফারেনহাইট স্কেলে গেলে আমরা কি করব বলছিলাম F - 32/180, বুঝতে পারছো? তাহলে প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেল এখন থেকে বের করতে পারবো। তাহলে এখানে কি আসবে, থিটার মান কত আসছে 52 মাইনাস বরফ বিন্দুর মান কত 5, আর এখানে বাষ্পবিন্দু মানে হলো 99 মাইনাস 5, আর F - 32 বাই কত হবে 180। তাহলে এটা করলে আসবে কত, এটা করলে আসবে 47, আর আসবে কত 94, 47 আর 94, এটা আর এটা কাটাকাটি করলে আসতেছে কত হাফ, হাফ আসতেছে, ঠিক আছে। আর এখানে থাকতেছে কত F - 32/180, তাহলে এটা থাকতেছে কত, এটা থাকতেছে 2F মাইনাস কত থাকতেছে 64 ইকুয়াল টু থাকতেছে কত 180, আর 2F ইকুয়াল টু কত থাকতেছে বলো তো ভাইয়া 180 প্লাস 64, আর F ইকুয়াল টু কত থাকতেছে 180 প্লাস 64/2, এটাকে কাটাকাটি করলে 90 হবে, আর এটাকে কাটাকাটি করলে 32 হবে। তাহলে কত হচ্ছে বলো তো ভাইয়া 90 আর 30 কত 122 ডিগ্রি ফারেনহাইট। এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, থিটার মাইনাস বরফ বিন্দু, বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু, এটা দিয়ে করে, আর ওই পাশে তো জানোই C/100, F - 32/180, C/100, আর K - 273/100, এইটুকু মনে রাখলে এখান থেকে তুমি যে কোনো কিছু বের করতে পারবা। সেম ভাবে বলছে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক চাপে বরফে দেওয়া আছে এত, তার মানে কি হয়েছে যে থিটার, দেখো আমরা কি জানি থিটার মাইনাস বরফ বিন্দু, বরফ বিন্দু, বরফ বিন্দু, আর কি হবে বলতো বাষ্প মাইনাস বরফ, এটা শর্টকাটে লিখতেছে বাষ্প মাইনাস বরফ ইকুয়াল টু কোন বলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখালেও প্রকৃত তাপমাত্রা কত, যেহেতু বলা আছে সব কিসে আছে সেলসিয়াসে, তার মানে কি হবে C/100। তাহলে থিটারটা কত দেওয়া আছে বলতো ভাইয়া, কত দেখাইছে থার্মোমিটারে এত ডিগ্রি পার্ট দেখাইছে, মানে 40 ডিগ্রি সেলসিয়াস পার্ট দেখাইছে, 40 মাইনাস 1 98 মাইনাস 1, ঠিক আছে ভাইয়া, আর ইকুয়াল টু কত C/100। তাহলে এটা হচ্ছে কত 39/97 ইকুয়াল টু C/100, তাই কিনা? তাহলে এটাকে যদি তুমি ওই পাশে পাঠাই দাও তাহলে কি হচ্ছে বলো তো ভাইয়া, C ইকুয়াল টু 39/97 ইন্টু কত থাকতেছে 100, তার মানে এটা হইতেছে কত, ধরো 3900/97, এটা যদি 100 ধরো তাহলে মানে 39-এর আশেপাশে, 39-এর আশেপাশে কোনটা আছে 40, তার মানে 40 হলো অ্যান্সার। বুঝছো বিষয়টা? এটাকে 100 ধরলে 100 আর এটা কাটাকাটি, তাহলে 39-এর আশেপাশে মানে 40 আছে, 40 হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। বলছে তাপমাত্রা স্কেলের সম্পর্ক কোনটা সঠিক, দেখো তো। আমরা জানি কি C/5, F - 32/9, আর এটা কি জানি K - 273/5, তাহলে এখানে কোনটা সঠিক, এই যে এটা খ নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। বলছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা 212 ডিগ্রি সেলসিয়াস হলে সেলসিয়াস স্কেলে কত, মানে C/5 ইকুয়াল টু F - 32/9, এখানে ফারেনহাইট স্কেলে মান দেওয়া আছে, সি এর মান জানতে চাইছে, এটা তোমাদের জন্য SW, এটা তোমাদের জন্য SW, ঠিক আছে। এবার আসো এই প্রশ্নটাই, এইটাই একটু দরকার ছিল। দেখো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পরিবর্তন বলছে, কি বলছে তাপমাত্রা পরিবর্তন এত ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত। পরিবর্তন বললে আমি শিখাইছিলাম del C/5, del F/9, আর শিখাইছিলাম del K/5, এটাই তো আমি শিখাইছিলাম। যদি এটা শিখাই তাহলে বলো del C এর মান কত 35/5, আর ফারেনহাইট স্কেলে পরিবর্তন বলছে মানে del F এর মানটা জানতে চাইছে, তাই কিনা বলো তো ভাইয়া এটা। তাহলে এখান থেকে আসতেছে 7 ইকুয়াল টু del F/9, তাহলে del F ইকুয়াল টু আসতেছে কত 7 নং 63, মানে 63 হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? চট্টগ্রাম ইউনিভার্সিটি 2021 সালে আসছে। ওকে, এরপরে আসো ভাইয়া, এটা হলো কি, এটা হলো আমাদের কি বলছে কোনো ব্যবস্থা ধ্রুবায়তনে, তোমার হলো যে এটা অনেকটা হলো যে আমাদের এই যে দেখো dq ইকুয়াল টু আমরা কি জানি বলো তো ভাইয়া du প্লাস dw। এটার জন্য আমি একটু সংক্ষেপে একটু বেসিকটা দিয়ে দেই, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। একটু বেসিকটা দিয়ে আসি। ওকে, এইখানে আসো তোমরা, একসাথে আমি অনেকগুলো জিনিস একটু শিখাবো, যার কারণে তোমরা একটু এখানে আসতে হবে। এখানের মধ্যে কয়েকটা জিনিস আছে, dq ইকুয়াল টু du প্লাস dw। এই dq দ্বারা কি বোঝায়, তাপ শোষণ বা তাপ গ্রহণ করবে, মানে তাপে কি পরিমাণ পার্থক্য হচ্ছে। du দ্বারা কি বোঝাচ্ছে বলো তো ভাইয়া, অভ্যন্তরীণ শক্তি যে পরিবর্তনটা সেটা হচ্ছে, আর dw দ্বারা কি বোঝাচ্ছে, কাজের যে পরিবর্তনটা এটা বোঝাচ্ছে, বা সমাজের কাজের পরিমাণ। সমষ্ণ প্রক্রিয়া
তোমার হলো যে আর কি আছে দেখো তো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমআয়তন প্রক্রিয়া, একটা হলো সমচাপ প্রক্রিয়া। একটু খেয়াল করে দেখো, সমুষ্ণ প্রক্রিয়া অলওয়েজ কি থাকবে, তাপমাত্রা ধ্রুবক থাকবে, মানে স্থির তাপমাত্রা থাকবে। তখন অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তাহলে কি হবে না বলতো ভাইয়া, আমাদের এই অণুগুলা কি হবে না বলতো ভাইয়া, দৌড়াদৌড়ি বা এরা কি করবে না বলতো ভাইয়া, জায়গা এক্সচেঞ্জ করবে না। তাহলে কি হবে না, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না, অভ্যন্তরীণ শক্তির মান 0, মানে তখন ডি ইউ এর মান 0 হয়ে যাবে। ডি ইউ এর মান যদি 0 হয়ে যায় তখন তাহলে বলতো ভাইয়া, তাহলে ডি কিউ ইকুয়াল টু কি হবে, এটা যদি 0 হয়ে যায় ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ হবে। কোন প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হঠাৎ করে সংঘটিত হবে, হঠাৎ করে ব্লাস্ট হবে, বুঝতে পারছো, হঠাৎ করে ফেটে যাবে। এই হঠাৎ করে যখন ফেটে যায় এটাকে আমরা কোন প্রক্রিয়া বলি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলি। তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবো যে ডি কিউর মান 0, মানে কি হঠাৎ করে সংঘটিত হয়েছে, মানে কি বলতো ভাইয়া, ব্লাস্ট হয়েছে, তখন কি হবে, ডি কিউর মান 0 হবে। তখন 0 হলে ডি কিউ ইকুয়াল টু 0 হলে ডিউ প্লাস ডি ডাব্লিউ বসাবা, ডি ইকুয়াল টু কি পাবা, মাইনাস ডি ডাব্লিউ পাবা। সমআয়তন প্রক্রিয়া মানে আয়তন সেম থাকবে। দেখো ডি ডাব্লিউ মানে কি, তুমি এখানে লিখতে পারো না পিডিবি, পিডিবি মানে কি বলতো ভাইয়া, ডিবি মানে হলো আয়তনের পার্থক্য, মানে ভি2 মাইনাস ভি1। যেহেতু সমআয়তন বলছে মানে ভি1 আর ভি2 সমান হবে, তাহলে একটা থেকে আরেকটা বাদ দিলে 0 হয়ে যাচ্ছে, মানে পি ইন্টু 0 মানে 0 হচ্ছে। তার মানে যখন সমআয়তন বলবে তখন ডি ডাব্লিউ এর মান পাচ্ছ 0, তাহলে ডি ডাব্লিউ এর মান 0 হলে ডি কিউ ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া, ডিইউ হবে। আর এখানে সমচাপের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন নাই, ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ। এই হলো আমাদের মেইন জিনিস। এখানে আমাদের থেকে এখন জানা লাগবে কি, এখন জানা লাগবে কখন ডি কিউ এর মান প্লাস হয়, কখন ডি কিউ এর মান মাইনাস হয়, কখন ডি এর মান প্লাস হয়, কখন ডি এর মান মাইনাস হয়, কখন ডি ডাব্লিউ এর মান প্লাস হয়, কখন ডি ডাব্লিউ এর মান মাইনাস হয়, এটা জানা লাগবে। এটা জানার জন্য আসো এই স্লাইডটাতে দেখো, তাপ যখন শোষণ করে, আমার একটু হাতের লেখা বিশ্রী, একটু কষ্ট করে বুঝো, তাপ যখন শোষণ করে তখন কি হবে, ডি কিউ হলো পজিটিভ হবে, আর তখন তাপ যখন বর্জন করে তখন ডি কিউ এর মান কি হবে, নেগেটিভ হবে। ব্যবস্থা দ্বারা কাজ, মানে ব্যবস্থা দ্বারা কোনো সিস্টেম দ্বারা কাজ হবে, মানে সিস্টেমে দেখো, সিস্টেম দ্বারা কাজ হলে কি হবে, ডিডাব্লিউ এর মান পজিটিভ হবে, আর সিস্টেমের উপর কাজ যখন হবে তখন কি হবে, ডিডাব্লিউ এর মান মাইনাস হবে। এরপরে আসো ভাইয়া, অন্তস্থ শক্তি বৃদ্ধি পেলে ডিউ এর মান, মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে ডিউ এর মান প্লাস হবে, আর অন্তস্থ শক্তি হ্রাস পেলে ডিউ এর মান মাইনাস হবে। এইটুকু জানা থাকলে চলো আমরা এবার কোশ্চেন সলভ করতে পারবো, চলো আমরা এবার কোশ্চেনে চলে যাই। প্রথম প্রশ্ন কি বলছে, কোনো ব্যবস্থার ধ্রুব আয়তন। দেখো এখানে তোমাকে প্রথমে কি বলে দিচ্ছে, দেখো তো ভাইয়া, প্রথমে কি বলে দিচ্ছে, ধ্রুব আয়তন। ধ্রুব আয়তন এই কথা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো ভাইয়া, আয়তন ধ্রুব থাকা মানে কি বলো তো ভাইয়া, ডি ডাব্লিউ এর মান 0, কারণ সমআয়তনের ক্ষেত্রে কি দেখাইছিলাম, ডি ডাব্লিউ এর মান 0, তখন কি হয়, তখন ডি কিউ ইকুয়াল টু কি হচ্ছে, ডিইউ হচ্ছে। এখন তোমাকে বলছে যে আয়তন এত হলে 300 জুল তাপ বর্জন করছে, তাপ বর্জন করা মানে কি বলো তো ভাইয়া, ডি কিউ এর মান কি হবে বলো তো ভাইয়া, প্লাস 300 জুল। তাপ যদি কি হইতো, তাপ যদি শোষণ করতো তখন কি হইতো বলো তো ভাইয়া, তখন এটা হইতো। তা এই যে একটু ভুল বলছে, দেখো তো, এই যে দেখো আমার মতো অনেকেই যে সেম জিনিসটাই ভুল করবে। দেখো একটু আগে বলছিলাম তাপ যখন বর্জন হয় তখন কি হবে, নেগেটিভ হবে, তাপ যখন শোষণ করবে তখন পজিটিভ হবে। দেখো আমি নিজে এখন ইয়া করে ফেলছি, তাই তোমরাও কিন্তু পরীক্ষা হলে এই সেম জিনিসটা অনেক ভুল করে। তার মানে এটা কি হবে বলো তো ভাইয়া, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস 300 জুল। তাহলে এখানে কি হবে বলো তো ভাইয়া, মাইনাস 300, আর ডিইউ বলো তো, ডিইউ কি বলো তো ভাইয়া, ডিইউ হলো অন্তস্থ শক্তির পরিবর্তন, সেটা কত, ডিইউ এর মান 300, -300 হলো কারেক্ট অ্যান্সার, এই যে খ নাম্বারটা। এরপরে বলছে ভাই আর ডি কিউ ইকুয়াল টু 5 জুল হলে এই অবস্থা থেকে বি অবস্থায় গেলে অন্তস্থ শক্তির পরিমাণ কত। এই প্রশ্নটাতে একটু মিসিং আছে, মানে এই প্রশ্নটা পুরাটা কি নাই বলো তো ভাইয়া, পুরাটা নাই, এই প্রশ্নটা গ্যাপ আছে, তার জন্য এই প্রশ্নটা আমাদের বাদ। এবার এই প্রশ্নটায় আসো, বলছে শোষিত তাপ মানে ডি কিউর মান কত হবে, প্লাস 700 জুল। শোষিত তাপ বলছে যেহেতু তার মানে 700 জুল। সম্পাদিত কাজ, দেখো সম্পাদিত কাজ কত বলছে, ডি ডাব্লিউ এর মান কত বলছে, প্লাস 200 জুল। এখন কি বলছে, বলছে যে সিস্টেমের, দেখো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কত বৃদ্ধি পাবে। তার মানে তুমি কি জানো, ডি কিউ ইকুয়াল টু কি জানো বলো তো ভাইয়া, ডিউ প্লাস ডি ডাব্লিউ। ডি কিউর মান জানো 700, ডিউর মান বের করবা, আর ডি ডাব্লিউর মান জানো 200, তাহলে ডিউর মান কত হবে বলো তো ভাইয়া, 500 জুল। 500 জুল হলো কারেক্ট অ্যান্সার। এরপরে আসো ভাইয়া, বলছে যে কোন সিস্টেম পরিবেশ থেকে এত জুল তাপ শক্তি শোষণ করা মানে ডি কিউর মান কত হবে বলো তো ভাইয়া, প্লাস 800 জুল। আর এখানে অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পেল, তার মানে ডিউর মান কত হবে বলো তো ভাইয়া, প্লাস 500 জুল। বলছে সিস্টেম দ্বারা কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজ, এই যে কার দ্বারা, সিস্টেম দ্বারা কাজ হয়েছে, তার মানে ডি ডাব্লিউর মান কিসের মান আসবে, ডি ডাব্লিউ মান বের করতে হবে। তাহলে কিভাবে বের করবা, ডি কিউ ইকুয়াল টু কি জানো বলো তো ভাইয়া, ডিউ প্লাস ডি ডাব্লিউ। প্লাস কেন হয়েছে, কারণ সিস্টেম দ্বারা কাজ হয়েছে, যদি সিস্টেমে ইয়াটা হইতো তখন কি হইতো বলতো, মাইনাস দিতাম আমরা। তার মানে ডি কিউ মানে কত, 800 ইকুয়াল টু কত আসতো বলো তো ভাইয়া, 500 প্লাস ডি ডাব্লিউ। তাহলে কি হইতো বলো তো ভাইয়া, ডি ডাব্লিউ এর মান কত হইতো, 800 মাইনাস 500 মানে কত হয়েছে, 300 জুল। এটা হলো অ্যান্সার।
এরপরে আসো ভাইয়া স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুকনো বায়ুকে সমষ্ট প্রক্রিয়া সংগমিত করে আয়তন অর্ধেক করা হলে চূড়ান্ত কত চাপ কত কোথায় বলতো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে শুকনো বায়ুকে সমষ্ণ প্রক্রিয়া কোন প্রক্রিয়া বলছে সমষ্ণ প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি সূত্র জানি বলতো ভাইয়া P1 V1 ইকুয়াল টু কি জানি বলতো ভাইয়া P2 B2 এটা তাই কিনা বলতো ভাইয়া এখন এখান থেকে না কয়েকটা জিনিস একটু জেনে আসা লাগবে তুমি যদি এগুলো সবগুলো একসাথে জেনে রাখো তাহলে তোমার জন্য সুবিধা হবে এই জন্য আমার এই স্লাইডটা আমি নিচ্ছি তোমাদের জন্য যখন সমষ্ণ প্রক্রিয়া বলবে একটু খেয়াল করে দেখো একটু ভালো করে দেখো দেখো কোথায় কোথায় ভুল করে তোমরা দেখো অনেক সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপের মধ্যে অনেক সময় ভুল করে ফেলে কি ভুল করে যেমন একটু আগে দেখো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটু প্রশ্নটা কি করছিল সমষ্ণ প্রক্রিয়া তখন কি হয় P1 V1 ইকুয়াল টু P2 V2 এটা তো আমরা সবাই নর্মালি জানি কিন্তু সমস্যা হয় রুদ্ধতাপীয়তে এসে রুদ্ধতাপীয়তে শুধুমাত্র এটা দিয়ে দেয় অনেকে এইটাই বুঝতে পারে না কখন এটা হয় আর কখন এটা হয় না মনে রাখবা সমষ্ণের ক্ষেত্রে এটা দেওয়া লাগে না আর রুদ্ধতাপীয় ক্ষেত্রে দেওয়া লাগে তার মানে P1 V1 ইকুয়াল টু P2 V2 আর রুদ্ধতাপীয় ইয়ার ক্ষেত্রে কি হয় P1 V1 এটা ইকুয়াল টু P2 V2 এটা এবার দেখো ভাইয়া এখানের মধ্যে T1 যখন T এর সাথে P এর সম্পর্ক থাকে T1 P1 1 মাইনাস ইটা বাই ইটা আর T2 P2 1 মাইনাস ইটা বাই ইটা আবার যখন T1 V1 এখন এই সূত্রগুলো দিয়ে প্রশ্ন তেমন একটা করে না ভাইয়া এগুলো 2015-16 সালের আগে করতো কারণ এখানে পাওয়ারটা যেটা থাকে পাওয়ারটার কারণে ক্যালকুলেশন সহজে করতে পারে না স্টুডেন্টরা যার কারণে এখন আর এই প্রশ্নগুলো দেয় না এই যে সহজ একটাই দেয় সমষ্ণ প্রক্রিয়াটাই দেওয়ার চেষ্টা করে বুঝতে পারছো যেটাতে ক্যালকুলেশনে কোনো ঝামেলা নাই আশা করি বুঝতে পারছো এইটুকু এবার এখানের মধ্যে কাজ দ্বারা যেটা হয় যে সমষ্ণ প্রক্রিয়া দ্বারা কৃত কাজ কত হয় কাজ হয় কি W ইকুয়াল টু NRT লন V2 বাই V1 যদি ডিরেক্ট সূত্র দেয় তাহলে যাতে পারো এই জন্য শিখাই দিচ্ছি আর যখন তোমার W ইকুয়াল টু কি হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া NR ইটা মাইনাস 1 T1 মাইনাস T2 ঠিক আছে ভাইয়া আর আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবা যেটা আর এই যে মোলার গ্যাস ধ্রুবক আর এর মানটা কি হবে 8.314 জুল পার মোল আর কি হবে পার কেলভিন তার মানে জুল মোল পার কেলভিন ইনভার্স তার মানে কি এইখান থেকে এইটুকু ক্লিয়ার হইছো এখন এইখানের মধ্যে যেটা হয় কি এই যে ইটা যেটা আছে এই যে ইটা এগুলা কি হয় বলতো ভাইয়া এক পরমাণু থাকে দ্বি পরমাণু থাকে বহু পরমাণু থাকে গ্যাসগুলো বললে দ্বি পরমাণু আমরা বুঝে যাই ঠিক আছে এক পরমাণু ক্ষেত্রে এই মানটা কত হয় 1.67 দ্বি পরমাণু ক্ষেত্রে 1.41 আর বহু পরমাণু ক্ষেত্রে 1.33 একটু মনে রাখতে হবে এইটুকু আমরা মনে রাখতে পারলাম এখন 1.67 এটা দিয়ে কি বোঝায় জানো এই যে এটার মানটা কি হয় বলতো ভাইয়া 5/3 আর এখানে দ্বি পরমাণু বলতে গেলে কি বোঝায় 7/5 আর এখানে বহু পরমাণু বলতে গেলে বোঝায় 4/3 এই 4/3 মানগুলো ক্যালকুলেশন করলে দেখবে এগুলো আসতেছে এখন এটা কেন ভাঙাইছে এরকম একটা প্রশ্ন তোমার সাস্টের মধ্যে আসছিল দেখো এইখানের মধ্যে একটু আসো যখন আমার সিপি আর সিবি আসে এটা একটু পরে ব্যাখ্যা করতেছি কারণ এটার সাথে কানেক্ট করা লাগবে সিপি আর সিবি আসে সূত্র কি হয় আর ইকুয়াল টু সূত্র কি হয় আর ইকুয়াল টু সিপি মাইনাস সিবি তো আমি সবসময় একটা সূত্র মনে রাখতে বলি সিবি ইকুয়াল টু মনে রাখতে বলি আর বাই ইটা মাইনাস 1 সিবি মনে রাখলে তুমি সিপি বের করতে পারবা তার মানে কি সিপি ইকুয়াল টু দেখো সিবির মান কি বললাম আর বাই ইটা মাইনাস 1 তখন আর সিপি আর মনে রাখা লাগে না আরেকটা টেকনিক এখন শিখিয়ে দিয়ে শর্টকাটের মতো করে মনে রাখবা সিপির মানটা যখন তোমার এই ইটার মানটা a বাই বি আকারে প্রকাশ করা থাকে এই যে এরকম প্রকাশ করা থাকে মানে 5/3 7/5 4/3 এরকম একবার প্রকাশ করে কোশ্চেন করছিল সাস্টে আর মনে হয় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এরকম দুইটা জায়গায় প্রশ্ন করছিল তখন দেখো এই a বাই বি আকারে থাকলে তুমি সিপি সূত্র মনে রাখবা a বাই ডিভাইডেড বাই a মাইনাস বি ইন্টু আর সিবির ক্ষেত্রে মনে রাখবা বি বাই a মাইনাস বি ইন্টু আর তো এরকম একটা প্রশ্ন আসছিল মনে হয় সাস্টের মধ্যে এটা ইকুয়াল টু 5/4 হলে সিপির মান কত বলো তো সিপির মান কত হবে 5 বাই দেখো এর মানটা কি এর মানটা উপরে বসবে তাই না এই যে এ কোনটা এই যে উপরে আর বি কোনটা নিচে এ হলো 5 আর নিচে হবে 5 মাইনাস 4 ইন্টু আর সিবির ক্ষেত্রে কি বসবে বিটা উপরে বসবে 4 5 মাইনাস আর 4 ইন্টু আর আশা করি বুঝতে পারছো এগুলো আমি জাস্ট একসাথে দেখানোর জন্য এই কথাগুলো বললাম এবার আসো এখানে আসো এখানে আসো তার মানে কি এটা কোন প্রক্রিয়া বলছে সমষ্ণ প্রক্রিয়া যদি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতো একটু খেয়াল করে দেখো যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতো তাহলে তুমি কি সূত্র ইউজ করতে বলতো এই সূত্রটা ইউজ করতে যেহেতু এখানে সমষ্ণ প্রক্রিয়া বলছে তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব P1 V1 ইকুয়াল টু P2 V2 ইউজ করব ঠিক আছে ভাইয়া আশা করি বুঝতে পারছো এবার দেখো বলছে কি বায়ুকে সমষ্ণ প্রক্রিয়া সংগমিত করে আয়তনকে অর্ধেক করা হলো তার মানে V1 যদি V হয় তাহলে V2 হইছে কি অর্ধেক তার মানে কত V/2 তাহলে একটু এখানে আসো ভাইয়া এখানে কি হচ্ছে দেখো তো এখানে হচ্ছে যে P1 বাই P2 ইকুয়াল টু কি হচ্ছে বলো তো ভাইয়া B2 বাই V1 এবার দেখো তো ভাইয়া P1 বাই P2 এটা কি হচ্ছে বলো তো ভাইয়া এটা হচ্ছে যেটা তোমার হলো যে কি হচ্ছে দেখো B2 এর মান কি আছে V/2
আর এখানে আছে ভি, এটা আর এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কত হাফ। তার মানে কি P1/P2 ইকুয়াল টু হচ্ছে কত হাফ। আমি এবার উল্টা করে নিলাম, তাহলে P2/P1 ইকুয়াল টু হচ্ছে কত 2 আর P2 ইকুয়াল টু কত হচ্ছে বলো তো ভাইয়া 2 ইন্টু P1। P1 মানে কি বলতো ভাইয়া স্বাভাবিক চাপ, স্বাভাবিক চাপের মধ্যে মান কত হয় বলতো ভাইয়া 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল, তাই কিনা বলতো ভাইয়া, বা নিউটন মিটার স্কোয়ার। তাহলে এটা কত হবে 2.013 ইন্টু 10⁵। 2.013 কোথায় আছে বলতো ভাইয়া, এই যে এখানে আছে, তার মানে এটা হলো উত্তর। আশা করি বুঝতে পারছো। সেম ভাবে দেখো এখানে কি বলছে, পরিমাণ গ্যাস তাপমাত্রা সংকুচিত করা হলে স্বাভাবিক তাপমাত্রা চাপে কিছু পরিমাণ গ্যাস হঠাৎ সংকুচিত। দেখো হঠাৎ করে সংকুচিত করা মানে কি বলতো ভাইয়া, এটা কি হবে, এটা রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় একটু শিখাই আসছিলাম না, হঠাৎ করে বললে রুদ্ধতাপীয়। 1/4 করা হলো, দেখো আয়তন 1/4, মানে V1 ইকুয়াল টু প্রথমে B ছিল আর V2 ইকুয়াল টু V/4 হয়েছে। বলছে যে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে, মানে V এর সাথে কার সম্পর্ক বলতো ভাইয়া, T এর সম্পর্ক। এই যে তোমাদেরকে এখানে আমি শিখাই আসছিলাম, এই যে দেখো V এর সাথে T এর সম্পর্ক কোথায় আছে, এই যে দেখো T1 V1 ইটা -1 ইকুয়াল টু T2 V2 ইটা -1। তার মানে এখানে আমাদের সূত্রটা কি হবে, T1 V1 ইটা -1, দেখো T1 V1 ইটা -1। এখন আর এগুলো আসে না ভাইয়া, কারণ এখন আর হাতে ক্যালকুলেশনে এগুলো করা যায় না। তাহলে এখানে কি আসে বলতো ভাইয়া, T2/T1 ইকুয়াল টু কি আসবে বলতো ভাইয়া, V1/V2 ইটা -1, তাই কিনা বলতো ভাইয়া। এখন V1 এর মানটা কত আছে, V আছে, একটু খেয়াল করে দেখো V আছে, আর এটা কত আছে V/4 ইটা -1 আছে, তাই কিনা। এখন দেখো এই VB কাটাকাটি 4টা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে কত T2/T1 হচ্ছে কত দেখো তো ভাইয়া 4/ইটা -1। আচ্ছা ইটা মানে কি বলতো ভাইয়া, এটা কি বলছে, এটা বলছে যে তোমার হচ্ছে গ্যাস বলছে, গ্যাস যেহেতু বলছে তার মানে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে কত হবে বলতো ভাইয়া 1.4। দেখো অক্সিজেন এগুলো কিন্তু গ্যাস, হাইড্রোজেন মানে এই যে দেখো অক্সিজেন, এই গ্যাসগুলো কি বলতো ভাইয়া 1.4। তার মানে কি ইটার মানটা কত হবে বলতো ভাইয়া 1.4 -1, তার মানে কত হবে 0.4, তার মানে 0.4। এটা ক্যালকুলেশন করা লাগবে মাস্ট, ক্যালকুলেটর দিয়ে। T2 ইকুয়াল টু কি হবে 4⁴ ইন্টু T1। আশা করি বুঝতে পারছো, যা ক্যালকুলেশন করলে আসবে তাই হলো উত্তর। যদি রিটেনে আসে তার জন্য শিখাই দিচ্ছি। এবার আসো ভাইয়া সেম ভাবে একই জিনিস রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই যে আয়তন সংকুচিত করলে এই জিনিসগুলো তোমাদের জন্য কি থাকবে, SW থাকবে। এগুলো পুরাটাই হলো কি ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে। স্থির তাপমাত্রা একটা গ্যাসের আয়তন তার স্বাভাবিক আয়তনের 4 গুণ হয়, মানে ওই যে দেখো স্থির তাপমাত্রায় কত চাপ প্রয়োগ করলে একটা গ্যাসের আয়তন তার স্বাভাবিক আয়তনের 4 গুণ হয়। একই টাইপের কোশ্চেন না, P1 B1 ইকুয়াল টু P2 B2 যদি ইউজ করো তাহলেই তোমরা এই পেয়ে যাবে। মানে আমি চাচ্ছিলাম যে আরেকটু নতুন টাইপের প্রশ্ন, কিন্তু সব দেখে তো একই টাইপের পড়ে গেছে, এই কারণে একটু প্যারা খাচ্ছি, ঠিক আছে। আশা করি যে বুঝতে পারছো, আশা করি যে এই জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে। ওকে আসো এখানে একটু বলে দেই, দেখো স্থির যখন কি বলছে বলো তো ভাইয়া, স্থির তাপমাত্রা বলছে, কত চাপ প্রয়োগ করলে। একটু খেয়াল রাখবা যে স্থির তাপমাত্রা যেহেতু বলছে, তোমাদের কাছে এখন কমেন্ট বক্সে আমি জানতে চাইবো, যারা যারা ক্লাসটা দেখতেছো তোমরা জানাবা এটা কোন প্রক্রিয়া দিয়ে করবা, ঠিক আছে। এটা অ্যান্সার করে কমেন্টে জানাবা। ওকে আসো, ওকে আসো এবার আসো ভাইয়া, আমাদের চলে আসছে কি একটা কান্নু ইঞ্জিনে বাষ্পবিন্দু বরফ বিন্দু দেওয়া আছে, কার্যরত মানে দক্ষতা। দক্ষতার ক্ষেত্রে কি মনে রাখবা, মনে রাখবা যে এটা ইকুয়াল টু কি মনে রাখবা T1 - T2/T1। সবসময় মনে রাখবা যে এখানে T1 এর মানটা বড় হবে T2 এর চাইতে, আর Q1 এর মানটা বড় হবে Q2 এর চাইতে। কি আরেকটা কি, এটা ইকুয়াল টু কি মনে রাখবা Q1 - Q2, সবচেয়ে শর্টকাট, মানে এর চাইতে সহজ কিছু হয় না, ঠিক আছে। দেখি তুমি ডিসিশন নিবা কোনটা বড় কোনটা ছোট। আরেকটা জিনিস একটু মনে রাখবা Q1/Q2 ইকুয়াল টু T1/T2, এই জিনিসগুলো একটু মনে রাখবা, ঠিক আছে ভাইয়া। এই জিনিসগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। শিখাই তো দিছি Q1 এর মানটা বড় হবে, Q2 এর মানটা বড় হবে। এটা কার জন্য, এটা হলো কার্নো ইঞ্জিনের জন্য। এটা কার জন্য, এটা হলো কার্নো ইঞ্জিনের জন্য। এই যে জাস্ট এইটুকু যদি তোমরা ক্লিয়ার থাকো তাহলেই হয়ে যাবে। এখন দেখো একটা কার্নো ইঞ্জিনে বাষ্পবিন্দু দেওয়া আছে এবং বরফ বিন্দুর তাপমাত্রার মধ্যে কার্যরত হলে এটি কার্যকরী দক্ষতা কত। দেখো বাষ্পবিন্দু মানে কত 100°C, আর বরফ বিন্দু দেখো এটা ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া T1, নিচে কত বসাবা 100°C কে ক্যালভিনে নিতে হবে অবশ্যই 273। আর পার্থক্য যেটা থাকবে ওইটাতে কোনো ধরনের ক্যালভিনে নেওয়া লাগবে না, জাস্ট বাদ দিবা 100 মাইনাস বরফ বিন্দু মানে 0 ইন্টু কত হবে, এগুলো সবগুলোর সাথে ইন্টু 100%, ইন্টু কত আছে ইন্টু 100%, ইন্টু 100%, ইন্টু 100% আছে। তাহলে এটা হলে কত হচ্ছে 373, আর এটা হচ্ছে 100 ইন্টু 100%। বুঝতে পারছো, এটা হচ্ছে কত, এই যে এটা 2 3 4/373।
এই হলো ম্যাথ, ঠিক আছে ভাইয়া। এই ধরনের ম্যাথগুলোতে ক্যালকুলেটর লাগে বলে এই ম্যাথগুলা এখন রিসেন্ট টাইমে আসে না খুব একটা, বুঝতে পারছো ভাইয়া। এইবার আসো ভাইয়া, একই টাইপের প্রশ্ন দেখো, একটা কার্নো ইঞ্জিনে 500 দেখো এই যে এত এত তাপমাত্রা, দেখো তাপমাত্রাগুলো দেওয়া আছে এবং তোমাকে আর কি কি জিজ্ঞেস করছে, দেখো তাপমাত্রা দেওয়া আছে এবং তোমাকে বাকি সবগুলা জিনিস আরো কি কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো তোমাকে কি কি দেওয়া আছে। এই যে দেখো এই যে দেখো T1 এর মান দেওয়া আছে কত 500 কেলভিন, T2 এর মান দেওয়া আছে কত বলো তো ভাইয়া 250 কেলভিন। বলছে যে এই পরিচালিত হয় যদি ইঞ্জিন প্রতি চক্রে উৎস থেকে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে এবং তাপ বর্জনের পরিমাণ কত হয়। তার মানে কি বলো তো, Q1 এর মান দেওয়া আছে 1 কিলো ক্যালোরি আর তোমাকে জানতে চাইছে Q2 এর মান কত হবে। দেখো তাহলে কি হবে বলো তো ভাইয়া, একটু আগে শিখে আসছে T1/T2 = Q1/Q2, তাই কিনা বলো তো ভাইয়া। তাহলে T1 এর মান কত দেওয়া আছে 500 আর T2 এর মান দেওয়া আছে 250। সবসময় বড়টা কি নিবা বলো তো ভাইয়া T1 আর ছোটটা T2। একটু আগে শিখে আসছে T1টা সবসময় কি হবে বড় হবে T2 এর চাইতে। তার মানে কি হবে এখানে আসো, আর Q1 এর মানটা কত হবে দেখো তো, Q1 এর মানটা হবে 1000 আর Q2 এর মানটা কি হবে বের করতে বলছে। তাহলে এখান থেকে Q2 এর মানটা আসতেছে কত দেখো তো, দেখো Q2 এর মানটা আসতেছে, Q2 এর মানটা আসতেছে 1000 গুণন 250 ডিভাইডেড বাই 500। তাহলে 500 করলে এটা 2 250 দুগুণে 500, তার মানে 500 অ্যান্সার। 500 ক্যালোরি হবে, কিলো ক্যালোরি না 500 ক্যালোরি। ওকে, এবার আসো ভাইয়া একই টাইপের ম্যাথ, একটা কার্নো ইঞ্জিনে 227°C তাপমাত্রায় বসে তাপ গ্রহণ করে এত তাপ বর্জন করে ইঞ্জিনটির কার্যকারী দক্ষতা কত। কি শিখাইছিলাম, এটা = T1 - T2/T1 ইন্টু কি শিখাইছিলাম ইন্টু 100%, তাই কিনা। আর T1 এর ক্ষেত্রে বলছিলাম কি বড়টা বসাই দিবা, বড়টা কত আছে 227 প্লাস 273 আর এটা কি হবে 227 - 167 ইন্টু 100%, তাই কিনা। এবার এটা ক্যালকুলেশন করলে যা হবে, এটা কত আসে দেখো তো, 73 এর সাথে 80 280 300 মানে 500। আর এটা কত আসে দেখো তো ভাইয়া 100 কত আসে 160 মনে হয়, হ্যাঁ তাই কিনা বলো তো ভাইয়া 160টা আসে না, হ্যাঁ 160 160 হ্যাঁ 160 আর এখানে হলো 160 না শুধু 60 আসে, সরি ভাইয়া শুধু 60 আসে, শুধু 60 আর হলো কি, আর হলো যে এখানে নিচে আসে কত, নিচে আসে 500 ইন্টু 100% ইন্টু 100%। তাহলে এইটা আর এইটা কাটাকাটি চলে যাচ্ছে আর এখানে থাকে কি 12, তার মানে কত হবে বলো তো ভাইয়া 12%। 12% অ্যান্সার নাই, মানে কোনটি হলো উত্তর, সরি কোনটি হলো উত্তর। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এই যে সেম, এটা হলো SW সেম টাইপের প্রশ্ন, এটা হলো সেম টাইপের প্রশ্ন, এগুলো হলো SW, ঠিক আছে, যা একই টাইপের জিনিস তো তাই এখানে আমরা সময় নষ্ট করব না, ঠিক আছে। এই একই টাইপের জিনিস তাপ গ্রহণ বর্জন মানে ওইতে একই সূত্র Q1/Q2 = T1/T2, তার মানে কি এটা হলো কি আমাদের SW। জাস্ট এগুলো কি করবে একটু কষ্ট করে ভাই আমি একটু দেখাই। SW যেগুলো যেগুলো বলছে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। 1 2 3 1 2 3 স্ক্রিনশটটা নিয়ে নাও তাহলেই বুঝতে পারবা। সেম 1 2 3 তিনটা ম্যাথ স্ক্রিনশটে ইয়ার জন্য দিচ্ছে, ঠিক আছে। এই যে আবার দিয়ে রাখছে, দেখো ওই যে কার্যকরী দক্ষতা এটা ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া T1 - T2/T1 ইন্টু কত 100%। এখন T1 এর মানটা কত আছে দেখো তো ভাইয়া বড় কোনটা 30 সাথে তুমি 273 যোগ করে দাও আর এখানে কি হবে 30 - 10, এটা করলে ইন্টু কত হবে 100%, এটা করলে যা হবে তাই হলো উত্তর। যেহেতু এগুলো এরকম হিসাব নিকাশ আসে তার জন্য আমরা বলি যে ক্যালকুলেটর ইউজ করতে হবে। এটা কিভাবে করবে একটু দেখাই দেই, এই সরি একটু দেখাই দেই তোমাদেরকে। দেখো 30 এর সাথে 273 যোগ করলে কত হবে বলো তো ভাইয়া 303 আর এটা হলো 20 ইন্টু 100। দেখো কিভাবে করবা, তুমি 303কে তুমি 300 চিন্তা করলা, 300 চিন্তা করলে কি হবে এই 100 আর এটা কাটাকাটি 3 থাকে আর 3কে এটা কত বলবে বলো তো ভাইয়া, এটা 3 7 21 মানে 7-এর আশেপাশে, 7-এর আশেপাশে কি আছে 6 আছে, এটা হলো উত্তর। বুঝতে পারছো কিভাবে করবা, আশা করি বুঝতে পারার কথা। মানে জাস্ট 100কে দিয়ে 100 কাটাকাটি করলে 3 থাকে আর 20কে দিয়ে 3 6 18, বুঝতে পারছো 3 7 21 মানে 20-এর কাছাকাছি 7 আছে, তার মানে 6.6%। ওকে ওকে, এইবার দেখো এন্ট্রপি মানে কি বলতো ভাইয়া, এন্ট্রপি মানে হলো DS = আমরা জানি কি dQ/T। আমরা কি জানি বলতো ভাইয়া, এই যে ওই যে 1 কেলভিন তাপমাত্রা আমরা কিন্তু এগুলো শিখছিলাম যে ওই ক্ষেত্রে তোমার হলো যে পরিমাণ কিসের তাপের পার্থক্য হয়। তো DS = এক কথা হলো যে এন্ট্রপি মানে কি আমরা জানি বিশৃঙ্খলা। এখন এটাকে আরো অনেকগুলা ইয়াতে কনভার্ট করা যায়, কিসে কনভার্ট করা যায় দেখো তো ভাইয়া mLm/T আর কি লেখা যায় mLv/T। এই LFটা কি বলতো ভাইয়া, যখন তোমাকে কি বলবে দেখো তো বরফ থেকে
বরফ থেকে পানিতে তৈরি হয়েছে, তখন কি হয়, এলএফ সূত্র ইউজ করা হয়। এলএফ এর মানটা কত আসে বলো তো ভাইয়া? আমরা কিন্তু এই মানগুলো একদম ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। এই মানগুলো মুখস্থ না রাখলে কিন্তু আমাদের কিন্তু কি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। আরেকটা আগে একটু এলবিটা বলে রাখি। এলবি মনে রাখবা, এলবিটা কি হবে বলো তো ভাইয়া? এলবিটা মনে রাখবা, পানি থেকে বাষ্প হয়। কি হয়? পানি থেকে, সরি একসাথে সব করে দিচ্ছি, পানি থেকে বাষ্পতে রূপান্তর হয়, বাষ্পতে রূপান্তর হয়। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় এলবি। সেটাকে কি বলা হয়? এলবি বলা হয়। তার মানে কি, এই এলএফ এবং এলবির মানগুলো একটু মনে রাখবা। এলএফ এর মান মনে রাখবা 33, 6, 3টা শূন্য, 3টা শূন্য। আর এলবির মান মনে রাখবা, এলবির মানও কিন্তু একদম সহজ, 2.26 ইন্টু কত মনে রাখবো বলো তো ভাইয়া? 10⁶। 2.26 ইন্টু 10⁶। এই মানগুলো একটু মনে রাখবা, বা 22, 6 তোমার কি হবে বলো তো ভাইয়া? 3টা শূন্য, এরকম ভাবে মনে রাখবা, ঠিক আছে? এরকম মনে রাখলে হবে। এই কয়েকটা জিনিস, ঠিক আছে? আর আরেকটা জিনিস মনে রাখবা, যদি বলা হয় যে, যদি তোমাকে এখানের মধ্যে কি বলা থাকে, একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, এখানের মধ্যে বলা হয় তাপমাত্রা, তোমার তাপমাত্রা কি হয়েছে, তাপমাত্রা T1 থেকে T2তে পরিবর্তন হয়েছে, T2তে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন বললে তোমার পরিবর্তন হয়েছে, তখন কি হবে বলো তো ভাইয়া? ডিএস ইকুয়াল টু হবে ms ln T2/T1, ms ln T2/T1। যখন তোমাকে পরিবর্তন বলবে, পরিবর্তন বলা মানে একাধিক তাপমাত্রা থাকবে, ঠিক আছে? এই হলো জিনিস। এখন দেখো এই প্রশ্নটা দেখো, বলছে যে 27°C তাপমাত্রা 20 গ্রাম পানিকে এত ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত করতে প্রয়োজনীয় এন্ট্রপির বৃদ্ধি কত? বলো তো ভাই, এখানে পরিবর্তন হয়েছে না, 27 ডিগ্রি থেকে 50 ডিগ্রি হয়েছে, তাহলে কি হবে বলো তো ভাইয়া? এই সূত্রটা হবে ডিএস ইকুয়াল টু ms, কি বলো তো ভাইয়া? পানিতে আছে, পানির সুপ্ত তাপ কত? এই এসটাকে পানি, পানির আপেক্ষিক সুপ্ত তাপের মান হলো 4200, আর বরফের ক্ষেত্রে মনে রাখবা 2100, তার অর্ধেক, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখবা। তাহলে আসো এখান থেকে ডিএস ইকুয়াল টু কি হবে? ms ln T2/T1। এম এর মানটা কত আছে দেখো তো, 20 গ্রাম। 20কে তুমি 1000 দিয়ে ভাগ করে দাও, 20কে তুমি 1000 দিয়ে ভাগ করো, আর ইন্টু লন T2/T1, T2 এর মান কত আছে? ওই যে 50, দেখো 50-এর সাথে 273 যোগ করবা, 50 প্লাস 273। এই জন্য এই ম্যাথগুলো এখন তেমন একটা আসে না, বুঝছো? 27 প্লাস 273, কারণ এই যে লনের এত বড় ক্যালকুলেশন পরীক্ষায় করা পসিবল হয় না, এই কারণে এই ম্যাথটা এতটুকু অব্দি রেখে দিবা। বাট এটা যখন রিটেনে আসবে, তখন তুমি কি করবা বলো তো ভাইয়া? এই রিটেনে আসলে এইভাবে তোমাকে একটু আগায় এতটুকু অব্দি রেখে দিলে হবে, ঠিক আছে? আর মনে রাখবা যে এন্ট্রপির ক্ষেত্রে এটার একক কি হবে বলো তো ভাইয়া? এই যে ডিকিউ মানে কি, ইয়ার একক কি বলতো ভাইয়া? তাপের একক জুল, আর ইয়ার একক তাপমাত্রা একক কি? কেলভিন, মানে জুল পার কেলভিন। এটুকু মনে রাখলে হবে। এই যে দেখো জুল পার কেলভিন একক আসছে। দেখো এখানে কি বলছে, 100°C তাপমাত্রায় 5 কেজি পানিকে 100°C তাপমাত্রা উন্নীত করতে, মানে দেখো এই যে দেখো পানি থেকে তোমার কি হয়েছে বলো তো ভাই? 100°C, 10°C তাপমাত্রা 5 কেজি পানিকে 100°C তাপমাত্রা উন্নীত করছো, তাহলে বলছে যে এন্ট্রপির পরিবর্তন কত? দেখো ওই যে এন্ট্রপির পরিবর্তন মানে কি, ডিএস ইকুয়াল টু কি হবে? ms ln T2/T1, তাই কিনা বলো তো ভাইয়া? তাহলে m এর মান দেওয়া আছে 5, s এর মান দেওয়া আছে কত? এই যে পানি আছে 4200, ln T2 এর মান কত হবে? 100 প্লাস 273, আর এখানে কি হবে? 10 প্লাস 273। এইটুকু হলো ক্যালকুলেশন। এরপর দেখো কি বলছে, 0°C এত কিছু বরফকে 0°C পানিতে রূপান্তর করা হলে এন্ট্রপির পরিবর্তন কত? দেখো বরফ থেকে তোমাকে কিসে বলছে? পানিতে রূপান্তর করতে, তাহলে কি হবে মনে রাখবা? এটার ক্ষেত্রে কি মনে রাখবা বলো তো ভাইয়া? ডিএস ইকুয়াল টু কি হবে? দেখো বরফ থেকে পানিতে, এটা শিখাইছিলাম, এই যে এখানে আসো, যখন তোমার বরফ থেকে পানি বলবে তখন কি হবে বলো তো ভাইয়া? এই যে বরফ থেকে পানি বলে mLF/T, আর যখন পানি থেকে বাষ্প বলবে তখন mLB/T। তাহলে এখানে কি হবে? mLF/ কি হবে বলো তো ভাইয়া? সরি, হ্যাঁ, mLF/T। তাহলে এই যে 0°C, দেখো টি তো সমানে আছে, তার মানে এটা 273 কেলভিন বসলো, আর m এর মান কত আছে? 0.5, আর LF এর মানটা কত শিখাইছিলাম বলো তো ভাইয়া? একটু আগে শিখাইছিলাম 33, 6, 3টা শূন্য। এটা বসাই দিলে যা ক্যালকুলেশন হবে তাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। কিন্তু কথা হলো যে এই ধরনের বড় ক্যালকুলেশন কিন্তু কি হয়, তোমাদের একটু ঝামেলা পাকায় যায়। এই জন্য কি করবে জানো? 273 আর এখানে হাফ দিয়ে ভাগ করলে কি হবে খেয়াল করে দেখো তো। এখানে হাফ দিয়ে ভাগ করলে তোমার জন্য অনেক প্যারা হয়ে যাবে। দেখো হাফ ইন্টু 3306, 336, মানে হাফ ইন্টু 336কে যেভাবে ভাগ করবা 16, আর এখানে সাথে 16, মানে এই যে 16 আর 3টা শূন্য। এখন এইটা কিভাবে করবা একটু হিসাব করো তো মুখে মুখে। ধরো এটাকে তুমি 300 ধরলা, 300 ধরলে কি হবে? 3 5 15, মানে 500 এর আশেপাশে। দেখো 610 আছে, 612 আছে, 615 আছে, 615 আছে। এই ধরনের ক্যালকুলেশনে কখনো ভাইয়া ফার্স্টে করবা না, এগুলো অ্যান্সারগুলো স্কিপ করার চেষ্টা করবা, কারণ এত কাছাকাছি মান এগুলো খুবই টাফ হয়ে যাবে তোমার জন্য হাতে ক্যালকুলেশনে করার ক্ষেত্রে। ঠিক আছে, এবার আসো এইখানে আসার আগে এবার আসো একটা কোশ্চেন দিই।
এই যে সরি একটা কনসেপ্ট দিয়ে আসি তাহলেই হয়ে যাবে, তাহলেই মোটামুটি আমাদের কাজ শেষ। দেখো এখানে কি বলছে, তোমাকে যখন কি বলবে, যখন তোমাকে বলবে যে এই যে ওকে আচ্ছা কোনো কারণে এটা ইয়াটা মুছে গেছে, ওকে কোনো প্যারা নাই, আমরা একটু দেখি। এই যে আসো, যদি তোমাকে এরকম বলা হয় যে তোমার হলো যে শক্তি রূপান্তর হয়েছে, শক্তি রূপান্তর হয়েছে, তাহলে কি মনে রাখবা, ধরো শক্তি রূপান্তর কি কি ক্ষেত্রে হয়, শক্তি রূপান্তর হইতে পারে গতি শক্তি থেকে তোমার হলো যে এটা বিভব শক্তিতে রূপান্তর হতে পারে, বিভব শক্তিতে, তাই কিনা বলো তো ভাইয়া, বিভব শক্তিতে রূপান্তর হতে পারে। আর কি কিতে হতে পারে খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, আরেকটা হতে পারে গতি শক্তি থেকে তাপ শক্তিতে, গতি শক্তি থেকে তাপ শক্তিতে, আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে বিভব শক্তি থেকে তাপ শক্তিতে, বিভব শক্তি থেকে তাপ শক্তিতে, এগুলো হলো কমন টপিক, ঠিক আছে। এখন দেখো ভাইয়া এই যে তিনটাই আমরা দেখবো, গতিশক্তি মানে কি তোমরা কি জানো বলো তো ভাইয়া, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কি জানো, এখানে কি জানো বলো তো ভাইয়া, বিভব শক্তি মানে এম জি এইচ, তাহলে এখান থেকে এম এম কাটাকাটি গেলে তাহলে কি থাকে বলো তো ভাইয়া, ভি স্কোয়ার ইকুয়াল টু 2GS, আর ভি ইকুয়াল টু কি জানো, √2GS, ওকে ফাইন, এইটুকু জানো তুমি। এরপরে আসো ভাইয়া, বলছে গতিশক্তি থেকে তাপ শক্তিতে, গতিশক্তি কি আছে বলতো ভাইয়া, হাফ এম ভি স্কোয়ার, তাপ শক্তি মানে কি এম এস ডেল থিটা, ঠিক আছে। তাহলে হাফটা এই এম এম কাটাকাটি, দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে 2S ডেল থিটার, আর ভি ইকুয়াল টু হবে কি √2S ডেল থিটা, ঠিক আছে ভাইয়া। এইটুকু হলো আরেকটা সূত্র আমাদের। লাস্ট একটা সূত্র শিখে রাখো, বিভব শক্তি ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া, তাপ শক্তি মানে এম এস ডেল থিটার, তাহলে এম এম কাটাকাটি তাহলে কি থাকতেছে, জিএস ইকুয়াল টু থাকতেছে এস ডেল থিটার, এটা হলো আরেকটা সূত্র। এই তিনটা সূত্র দিয়ে আমরা যখন বলবো যে শক্তি রূপান্তর হয়েছে তখন এর ম্যাথগুলা করব। দেখো তো শক্তি রূপান্তরের ম্যাথ আসছে কিনা, এই যে দেখো প্রথম প্রশ্ন দেখো কি বলছে, 4200 মিটার উঁচু, উঁচু মানে কি কার মান দেওয়া আছে বলো তো ভাইয়া, উঁচু মানে কার মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, তার মানে এখানে শীর্ষ দেশের মধ্যে তাপমাত্রা ব্যবধান কত হলে পতনশীল পানির সমস্ত শক্তি তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হবে, মানে তাপমাত্রা বৃদ্ধি মানে ডেল থিটার মান বের করতে বলতেছে, ডেল থিটার মান বের করতে বলতেছে। এখন কি হবে বলো তো ভাইয়া, জিএস ইকুয়াল টু কি হবে ডেল থিটার, সরি অ্যাজ ডেল থিটার, মনে আছে। এবং এটা কার ক্ষেত্রে দেখো তো ভাইয়া, জলপ্রপাতের মধ্যে কিসের বলো তো ভাইয়া, পানির, পানির ক্ষেত্রে এস এর মানটা কত 4200 আমরা জানি, জি এর মান 9.8, এইচ এর মান বলছে 4200, আর এখানে এস এর মানও আমরা জানি 4200, কিসের মান, এস এর মান হলো কি বলতো ভাইয়া, সুপ্ত তাপ, এই যে 4200 পানির জুল পার, এই যে মানে এস এর মানটা একটু মনে রাখবা, আর কি হবে ডেল থিটার, তাহলে 4200 চলে গেলে ডেল থিটার মানটা কত আসতেছে বলতো ভাইয়া, 9.8 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে দেখো 3 নাম্বার কোশ্চেনটা কি বলছে, 0°C তাপমাত্রা 1 কেজি বরফকে 0°C তাপমাত্রা পানিতে রূপান্তর করতে কত তাপের প্রয়োজন। এরকম যখন আসবে তখন তোমাদেরকে আমরা কি শিখেছিলাম বলো তো ভাইয়া, যখন তোমাকে তাপ বলতেছে কিউ ইকুয়াল টু কি ছিল বলো তো ভাইয়া, MLF, আর যখন মনে রাখবা এটা কখন, এটা হলো বরফ থেকে, মনে আছে বরফ থেকে পানিতে, আর যখন ভাইয়া তোমার পানি থেকে বাষ্পে ছিল তখন কি ছিল MLB, তখন কি ছিল পানি থেকে বাষ্পে। একটু আগে এটা দেখায় আসছিলাম, একটু আগে এইটা দেখায় আসছিলাম, এই যে এখানের মধ্যে দেখায় আসছিলাম, মনে আছে কিনা তোমাদের, এই যে MLF বাই টি, LF এর মান দেওয়া আছে, LB এর মান দেওয়া আছে, এই জিনিসগুলো কি করছিলাম বলো তো ভাইয়া, আমি তখনই দেখায় আসছিলাম। তাহলে চলো এখানের মধ্যে তো একদম ইজি, তাহলে এখানের মধ্যে কি হবে বলছে কি বরফ থেকে পানিতে, তাহলে কিউ ইকুয়াল টু কি হবে MLF, এম এর মানটা কত আছে 1 কেজি, আর এলএফ এর মানটা কত আছে 33,6,3,0, তাহলে এখানে অ্যান্সার কত হবে 33,6,3,0 এখানে আছে, এই হলো উত্তর, দেখছো। আর যদি বলতো বাষ্পে তখন কি হইতো, কিউ ইকুয়াল টু MLB, যদি বলতো যে 100°C পানি থেকে 100°C বাষ্প করা হয়েছে তখন কি করতে বলো তো ভাইয়া, ML কি বলতা বলো তো ভাইয়া, MLV বলতা, তখন কি হইতো বলো তো ভাইয়া 1 × 22,6,8। ওকে ওকে, এবার আসো ভাইয়া, এরকম বলছে যে 5 গ্রাম ভরের একটা বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা এত কেলভিন বৃদ্ধি পাইছে, মানে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে ডেল থিটার দেওয়া আছে 160 কেলভিন, আর বলছে যে কোনোভাবে তাপ নষ্ট না হলে বুলেটের বেগ কত হবে, মানে ভি জানতে চাইছে, আবার আপেক্ষিক তাপ মানে এস দেওয়া আছে। দেখো তো ভাইয়া মনে আছে এই যে এস ডেল থিটার বি এগুলো কোথায় আছে, দেখো তো ভাইয়া এই যে ভি কোথায় আছে, এই যে ভি ইকুয়াল টু √2s ডেল থিটার, এটাই ছিল সূত্র, মানে যেহেতু বেগের সাথে সম্পর্ক তাহলে ভি ইকুয়াল টু কি হবে √2s ডেল থিটার, তাহলে এখানে ভি এর মানটাই তো জানতে চাইছে, তাহলে √2 এস এর মানটা কত দেওয়া আছে 125, আর ডেল থিটার মানটা কত দেওয়া আছে 160,
তাই কিনা বলো তো ভাইয়া, তাই কিনা? তাহলে এটা করলে কত হবে দেখো তো, এটা করলে হবে 250 গুণন 160। এই যে এই ক্যালকুলেশনগুলো তোমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যায়, তাও একটু দেখাই দাও। দেখো 0 0, মনে রাখবা 25কে 4 দিয়ে করলে 100 আসে, 25কে 4 দিয়ে করলে 100 আসে। তাহলে এরকম 25কে 100কে আবার 4 দিয়ে করলে দেখো, দেখো এটাকে কি লেখা যায়, 25 গুণন 4 গুণন 4 ইন্টু 100 ইন্টু 100। তাহলে এই যে 0 0 দুইটা বাইর করলাম, বোঝার চেষ্টা করো, এখানের মধ্যে থেকে 0 0 দুইটা আলাদা করলাম, মানে 100 ইন্টু 25কে এইভাবে লিখতে পারি, আর 16কে লিখতে পারি 4 গুণন 4। তাহলে কি থাকে, 4 25-এ 100, 4 100 400, মানে 400, আর এখানে একটা 2টা। তাহলে এটা কত হবে বলো তো ভাইয়া, এটা অ্যান্সার হবে কত, এটা অ্যান্সার হবে 200 মিটার পার সেকেন্ড। কারণ কি, এই যে এটা দিয়ে একটা 2 হবে আর 2টা 0-তে কমে যাবে 200, তার মানে 200 মিটার পার সেকেন্ড। এই হলো অ্যান্সার। আমরা আশা করি এই চ্যাপ্টারের যত ধরনের ইম্পর্টেন্ট এমসিকিউ আছে আমি সবগুলো জিনিসে কমপ্লিট করিয়ে দিয়েছি, এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না, যত ধরনের কোশ্চেন আছে সব এখান থেকে পরীক্ষা আসবে। আশা করি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর নেক্সট চ্যাপ্টারের জন্য অপেক্ষা করো। আর আরেকটা বিষয় হলো যে আমি ইনশাল্লাহ খুব দ্রুত এটা শেষ করে দিব। আরেকটা বিষয় হলো যে তোমরা যারা যারা অনেকে আমাদের ভার্সিটি ব্যাচ 2.0-তে ভর্তি হতে চাও, এই ব্যাচটার জন্য জাস্ট এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, ওখান থেকে বিস্তারিত সব কিছু বলে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।